আসাদের পতন উদযাপনে সিরিয়ার ঐতিহাসিক উমায়দা স্কোয়ারে জনতার ঢল, ভয়াবহতা ভুলে শান্তি ফেরার প্রত্যাশা। এবং 3.5 ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। বিপত্তিতে পড়েন লাখো ব্যবহারকারী, দুঃখ প্রকাশ সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সিরিয়ায় আসাদ সরকার পতনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আঙুল তুলেছেন তুরস্কের দিকেও সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী হলেও ইসরায়েলকে নিয়ে গোষ্ঠীটি কি ভাবছে তার উপর সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান তিনি। তবে ইরানের সঙ্গে সিরিয়ার গোষ্ঠীটির সম্পর্ক স্থাপনের সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের জন্য বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এসেছে ইরান। এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেও একই প্রতিক্রিয়া দেখা গেল। আসাদ সরকারের পতনের পর বুধবার প্রথম জনসমক্ষে কথা বলেন এই নেতা। সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদ রাষ্ট্রের পরিকল্পনার ফল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন এই নেতা। সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিন ইহুদিবাদী রাষ্ট্রের যৌথ পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র এটাতে ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে। সবাই এটা দেখছে, আমাদের কাছে এটার প্রমাণ রয়েছে। দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদ সরকারের পতনের পর তেহরান দামেস্ক সম্পর্ক কেমন হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। যদিও সিরিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। সেক্ষেত্রে সিরিয়ার বিরোধী দলগুলো ইসরায়েলকে নিয়ে কি ভাবছে তার উপর সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলেও জানিয়েছে দেশটি। চলমান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলেও মনে করছে ইরান। আমরা সিরিয়ার নতুন নেতৃত্ব ও তাদের কার্যকলাপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে ইহুদিবাদী রাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের ব্যাপ্তি কেমন হতে চলেছে তা জানাটা জরুরি। অন্যান্য দেশের মতো আমরাও সিরিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম ইরান বা রাশিয়ার সেনাদের সবসময়ই সিরিয়া থেকে বিতাড়িত করতে চেয়েছেন। সেক্ষেত্রে সিরিয়ার সঙ্গে নতুন করে ইরানের সম্পর্ক খুব একটা জমবে না বলেও ধারণা তাদের। জার্মানিতে থাকা সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে উদ্যোগ নেয়ার আহ্বান বার্লিনের। একই সঙ্গে সিরিয়া পুনর্গঠনে 80 লাখ ইউরো আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ শেষে স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর নতুন সম্ভাবনায় মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে 80 লাখ ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক বলেন, সিরিয়ায় মানবিক সাহায্যের পাশাপাশি শরণার্থীদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ মানুষকে বাঁচাতে বিশ্বের সবাইকে মানবিক হতে হবে। এমনকি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে আরো উদারভাবে এগিয়ে আসতে হবে। ইচ্ছে করলে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়প্রাপ্ত সিরীয়রা নিজেদের দেশে ফিরে যেতে পারে। একই সাথে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি অন্ধকারে, নতুন করে শরণার্থীর সংখ্যা বাড়তেও পারে, আবার নিজ দেশে ফিরে যাবার সম্ভাবনা তৈরি হতেও পারে। তাই আমরা সিরিয়ার প্রতিবেশী দেশ ও জাতিসংঘের কয়েকটি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি ধাপে ধ্বংস হয়ে যাওয়া সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। দেখুন, আমরা সিরিয়ার কিছুটা হলেও আশা দেখতে পাচ্ছি। তাই 8টি ধাপে দেশটিকে গড়তে আমরা প্রস্তাব করছি। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে অব্যাহত সাহায্যের অংশ হিসেবে নতুন করে 80 লাখ ইউরো দিতে সম্মত হয়েছে। এই অর্থ শরণার্থীদের মাঝে বিতরণ করা হবে। 2015 সালে যুদ্ধকালীন সময়ে 8 লাখেরও বেশি শরণার্থী জার্মানিতে আশ্রয় নেয়। তবে গত সোমবার থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর জার্মানিতে সিরীয় শরণার্থীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন
নির্যাতন আপাতত স্থগিত করেছে জার্মান সরকার। একই সঙ্গে জার্মানিতে থাকা সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জার্মানিতে ধাপে ধাপে প্রায় 10 লক্ষ সিরিয়ান শরণার্থী রাজনৈতিক আশ্রয় নিয়েছে। এত বিপুল সংখ্যক শরণার্থীকে এত কম সময়ের মধ্যে সিরিয়াতে ফেরত পাঠানো যে কঠিন কাজ হবে সেটি মনে করিয়ে দিচ্ছে জার্মানির শরণার্থী সংস্থাগুলো। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 25টি বড় সড় পরিবর্তন আনবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্মকর্তাদের যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অপরাধ ছাড়াই গ্রেফতারের অনুমতি দেয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। নির্বাচনী প্রচারণায় নানা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু। কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের বিষয়টি উঠে আসে। তবে কবে তা বাস্তবায়ন হবে তা নিয়ে কিছু জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসন সহ প্রায় 25টি নীতির বড়সড় পরিবর্তন আনবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোয় ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। ট্রাম্পের শুরুর দিকে নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনের বৃদ্ধি। এর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এই বিরতি সরিয়ে দেবেন ট্রাম্প। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। রয়টার্স জানায়, জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোনো কোটা রাখা হবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ানের চারপাশে চীন তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মহড়ার মাধ্যমে তাইওয়ানকে অবরুদ্ধ করার সক্ষমতা দেখাতে যাচ্ছে বেইজিং। চীনের সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে তাইওয়ান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জন্য একটি রেড লাইন নির্ধারণের উদ্দেশ্যে এই মহড়া চালানো হচ্ছে। প্রায় 60টি যুদ্ধজাহাজ এবং 30টি কোস্টগার্ডের জাহাজ নিয়ে তাইওয়ান ঘিরে চালানো হচ্ছে চীনের মহড়া। এই মহড়ায় দেখা গেছে চীনের যুদ্ধজাহাজগুলো বিদেশি জাহাজ লক্ষ্য করে কিভাবে হামলা করতে হবে সে অনুশীলন করছে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ থামানো এবং পথ অবরোধের প্রস্তুতি চালিয়েছে কোস্টগার্ড। এটি চীনের গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াগুলোর একটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের এই পদক্ষেপ তাইওয়ানের প্রেসিডেন্টের সাম্প্রতিক প্রশান্ত মহাসাগরীয় দুটি অঞ্চল সফরের পরে শুরু হয়েছে। এই সফরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গুয়াম ও হাওয়াইয়ে যাত্রাবিরতি এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠক চীনের ক্ষোভ বাড়িয়েছে। চীন মনে করছে তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের এ ধরনের সম্পর্ক তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, যদিও তাইওয়ানের দাবি চীন এ বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করছে। এই মহড়ার মাধ্যমে তাইওয়ানের প্রতি চীনের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ পেয়েছে, যা সামগ্রিক অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জানান, চীনের এই তৎপরতা শুধু সামরিক মহড়ায় সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতায়ও প্রভাব ফেলতে পারে। এজন্য বেইজিংয়ের সকল প্রকার উস্কানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে তাইপে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জন্য একটি রেড লাইন নির্ধারণের উদ্দেশ্যে চালানো হচ্ছে এই মহড়া। তবে এ ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন উদযাপনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নানা প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে প্রতিটি স্থাপনা, বেড়েছে পর্যটকদের আগমন। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। বুধবার রাত 12টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। প্রথম দিকে 10,000-এরও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারের সমস্যায় পড়েন। ডাউন ডিটেক্টেড জানায় 1 ঘন্টার মধ্যে তা বেড়ে লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে 7,500-এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, পরে তা বেড়ে 64,000 ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সমস্যায় পড়েন 12,000-এর বেশি। এছাড়া মেসেঞ্জারও ব্যবহার করতে পারেনি 14,000-এর বেশি ব্যবহারকারী। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে বার্তা দেয়।
পাথরের চাদর বিছানো ছিমছাম শহর নাগাল্যান্ডের কোহিমা। চলতি মাসের প্রথম 10 দিন ভারতের মিয়ানমার সীমান্তের এই শহরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হর্নবিল উৎসব। হর্নবিল ভারতের নাগাল্যান্ডের জনপ্রিয় একটি উৎসব। প্রতি বছরের ডিসেম্বর মাসের প্রথম 10 দিন এই উৎসবের আয়োজন করা হয় রাজ্যটির কোহিমা শহরে। শুরুর দিকে এটি 3 দিনের একটি উৎসব থাকলেও জনপ্রিয়তার কারণে পরে 10 দিন করা হয়। পাহাড়, অরণ্য আর রহস্যময়তায় ঘেরা ছোট্ট রাজ্য নাগাল্যান্ড। কোহিমা তার সবচেয়ে সুন্দর অলংকার। উত্তর পূর্ব ভারতের এই পাহাড়ি রাজ্যটি পর্যটক মহলে এখনো সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। আঙ্গামি, কাচ্চা, কুকি সহ বিভিন্ন জনজাতির বাস এখানে। এইসব জনজাতির আলাদা আলাদা সময়ে এবং ভিন্ন ভিন্ন স্থানে উৎসব পালিত হয়। ফলে দুর্গমতা এবং সময়ের কারণে পর্যটকদের এই জনজাতিদের উৎসব দেখা হয়ে উঠত না। এই সমস্যা সমাধানের জন্য নাগাল্যান্ড পর্যটন দপ্তর 2000 সালের 1 ডিসেম্বর সমস্ত জনজাতির সহযোগিতায় একটি উৎসবের আয়োজন করে, যার নাম দেওয়া হয় হর্নবিল উৎসব। আয়োজনে থাকে ময়ূর নৃত্য, প্রজাপতি নৃত্যের মতো বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও বাঘ শিকার, তীরন্দাজি, কুস্তি, এমনকি আগুন জ্বালানোর প্রতিযোগিতা বরাবরই আকৃষ্ট করে পর্যটকদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। একদিকে বড়দিনের আনন্দ, অন্যদিকে ভ্যাটিকান সিটির জুবিলি, দুয়ে মিলিয়ে এবার আনন্দ দ্বিগুণ হতে চলেছে ইতালিতে। নতুন সাজে সেজেছে রাজধানী রোম। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 25 বছর পর আবারও যীশুখ্রিস্টের জন্মদিন ধুমধামের সঙ্গে উদযাপন করা হচ্ছে ভ্যাটিকান সিটিতে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এই সিটিতে আবারও এসেছে পাপ মোচনের দিন। এ উপলক্ষে উৎসবের হাওয়া বইছে গোটা শহরে। ভ্যাটিকান সিটির জুবিলি নামে পরিচিত এই অনুষ্ঠানে অংশ নিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। উৎসব আয়োজনে চলছে কেনাকাটাও। পাপমোচনের বছর হিসেবে জুবিলি উদযাপনেও প্রস্তুতি চলছে পুরোদমে। এর আগে 50 বছর পরপর জুবিলি অনুষ্ঠিত হলেও এখন 25 বছর পরপর আয়োজন করা হয় এই উৎসবের। আমি সিসিলি থেকে রোমে এসেছি বড়দিন উদযাপনের জন্য। রোমের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। 24 তারিখ রাতে আমরা বড়দিন উদযাপন করব, স্বজনদের উপহার দেব এবং মধ্যরাতে সবাই একসঙ্গে যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানাবো। বন্ধু বান্ধব, সহকর্মী এবং স্বজনদের নিয়ে দিনটি উদযাপনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শ্রদ্ধা জানাবো যীশু খ্রিস্টের প্রতি এবং সকলে একসাথে মিলে রাতে খাওয়া দাওয়া করব। এবার জুবিলি শুরু হবে 24 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে, চলবে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত। বড়দিনকে সামনে রেখে ইতালির নাগরিকদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দোকানপাটগুলিতে তাদের যেমন ভিড় লক্ষ্য করা গেছে, তেমনি ভ্যাটিকান সিটি সহ দর্শনীয় স্থানগুলিতেও তাদের উপস্থিতি সমানভাবে লক্ষণীয়। এবার 2025-এর জুবিলিকে সামনে রেখে ইতালির রাজধানী নতুন রূপে সাজবে। সেক্ষেত্রে এবারের বড়দিন হবে অনেকটাই ব্যতিক্রম এবং বর্ণাঢ্য। ইতালির ভ্যাটিকান সিটি থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে নতুন সাজে সেজেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। বর্ণিল আলোয় সাজানো হয়েছে বড় বড় স্থাপনা, রাস্তাঘাট ও দোকানপাট। রাস্তার মোড়ে মোড়ে সুস্বাদু খাবার, বর্ণিল আলোকসজ্জা আর মার্কেটে হাজারো মানুষের ভিড় বলে দিচ্ছে দুয়ারে করা নাড়ছে শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপনে মেতে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। ডিসেম্বরের শুরু থেকেই চলছে নানা আয়োজন। ডেনমার্কও এর ব্যতিক্রম নয়। শহরটির রাস্তায় পা দিলেই মনোরম সাজসজ্জায় মুগ্ধ হতে হবে যে কাউকে। ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, যেদিকেই চোখ যায় শুধুই আলোর ঝলকানি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিও। 100 বছরেরও পুরানো ঐতিহ্য অনুযায়ী সিটি স্কয়ার হলে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। দোকানে দোকানেও বাড়ছে মানুষের ভিড়। কেউ নিজের জন্য, আবার কেউ বা প্রিয়জনদের জন্য কেনাকাটা করছেন। অনেকে আবার কেনাকাটার ফাঁকে ঢু মারছেন খাবারের দোকানে। উৎসব ঘিরে দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। এবার শুধুই বড়দিনের ঘণ্টা বাজার অপেক্ষা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো, জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে শহরের প্রায় প্রতিটি স্থাপনা। উৎসব মুখর এসব আয়োজনে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা।
ঐতিহ্যের ধারা বজায় রেখে এবারও উৎসবের সাজে সেজেছে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের প্রাচীনতম ক্রিসমাস ট্রি। ৭৪ ফুট লম্বা এই নরওয়ে স্প্রুস ট্রিটি সাজাতে ব্যবহৃত হয়েছে ৫০,০০০-এর বেশি রঙিন এলইডি। উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে ম্যানহাটনের দোকানগুলোও পসরা সাজিয়েছে নানা অনুষঙ্গের। বড়দিন উপলক্ষে মিলছে বাড়তি ছাড়। পাশাপাশি বায়ার্ন পার্কের স্কেটিং রিংয়ে ভিড় জমাচ্ছে স্কেটার ও দর্শনার্থীরা। উৎসবে মেতে উঠেছেন শিকাগোর বাসিন্দারাও। শহরের মিলেনিয়াম পার্কে ক্রিসমাস মার্কেটে ভিড় করছেন হাজারো মানুষ। এমনকি শিকাগো আর্ট ইনস্টিটিউটের বাইরে বিখ্যাত সিংহের প্রতিকৃতিতেও বড়দিনের আবহে সাজসজ্জা করা হয়েছে। বাদ যায়নি জর্জিয়াও। রাজ্যটির কেনেসো শহরে লাইটস অব জয় নামে পরিচিত সবচেয়ে বড় ক্রিসমাস আলোকসজ্জা নজর কাড়ছে সকলের। স্থানীয় রিচার্ড টেলরের মায়ের স্মরণে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। The lights of joy is because of, first of all, because of your mom. His mom, that was her name, was Joy. And we wanted to pay homage to her and her memories. And of course, it's a joyful time of year. So putting those together, we got lights of joy. শেরি রিচার্ড দম্পতির উদ্যোগে ১২ লাখেরও বেশি এলইডি ব্যবহার করে সজ্জিত এই প্রদর্শনীতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আসাদের পতন উদযাপনে সিরিয়ার ঐতিহাসিক উমাইদা স্কোয়ারে জনতার ঢল, ভয়াবহতা ভুলে শান্তি ফেরার প্রত্যাশা এবং ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। বিপত্তিতে পড়েন লাখো ব্যবহারকারী। দুঃখ প্রকাশ সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।